নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। দুয়ারে রিপোর্টার নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বছর শেষের দিন আর সেদিনই রক্তারক্তি বীরভূমে। জমি নিয়ে বিবাদের জেরে পারিবারিক সংঘর্ষ আর তার জেরে রক্তারক্তি অবস্থা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুপ্রতিম। মোহাম্মদ বাজারে সংঘর্ষ ঘটলো, তবে কি এমন ঘটলো যে সেখানে শেষ পর্যন্ত এই বছর শেষের দিনে একেবারে রক্তারক্তি অবস্থা? একদমই, দেখো যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের মোহাম্মদ বাজারের ভারকাটা এলাকায়, এবং সেটি কিন্তু সম্পূর্ণ পারিবারিক বিবাদ। এবং এখানে একটি জমির যখন মাপ করা হচ্ছিল সেই সময় এই জমির বেশ কয়েকজন অংশীদার ছিল, তাদের মধ্যেই কিন্তু এই গন্ডগোল সংঘর্ষ। হঠাৎ করে একজন হামলা, ওই তাদেরই পরিবারের একজন হঠাৎ করে কিন্তু ছুরি নিয়ে হামলা চালায়, এবং তাতেই কিন্তু দুজন মহিলা এবং দুজন পুরুষ আহত হয়েছে। এবং তারপরে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, গ্রামের মানুষরা ছুটে আসে, তবে তার মধ্যে কিন্তু যে হামলাকারী সে কিন্তু পালিয়ে যায়। মোহাম্মদবাজার থানার পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে আসে, যদিও হামলাকারীকে এখন অব্দি ধরা যায়নি। তবে যারা আহত হয়েছে তারা প্রত্যেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। তবে গ্রামবাসীদের ধারণা যে জমি নিয়ে ধরনের বিবাদ এবং হঠাৎ করে এই যে ছুরি নিয়ে হামলা, এর জেরে কিন্তু কোনো বড় ঘটনা ঘটতে পারত। যদিও একজনের মুখে লেগেছে, দুজনের হাতে লেগেছে। এই ঘটনা যদি কোনো কারণে কোনো বড় ঘটনা ঘটে তাহলে কিন্তু মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারত। যদিও গ্রামবাসীরা কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে, এবং যে পলাতক রয়েছে তার যে হামলাকারী তার নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে। বেশ, আপনারা কি করতে গেছিলেন? জমি মাপ করতে। আর ওরা কারা? ওরা আমার চাচা, আমি নিজস্ব লোক? মানে আপনাদেরই নিজের পরিবারের লোক? তারাই ছুরি মারলো? কতজন আপনারা আহত? আহত কজন? 4 জন। 4 জন। তার মানে হাসপাতালে কজন? 3 জন আছে। বড়দিনে ডাকাতি হয়েছিল আর বর্ষ শেষে গ্রেফতার করা হলো। চাঁচলের সোনার দোকানে ডাকাতিতে প্রথম গ্রেফতার। 25শে ডিসেম্বর সিসি ক্যামেরার ফুটেজে দেখছেন যে চাঁচলের সোনার দোকানে ডাকাতি হয়। চাঁচলের নিমগাছি থেকে গ্রেফতার করা হচ্ছে মোহাম্মদ শাহজাহানকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সেবক। কিভাবে তাকে গ্রেফতার করা হলো, কোথা থেকে গ্রেফতার করা হলো? একদমই, দেখো এই ঘটনার পরেই পুলিশ বিশেষ তদন্তকারী টিম গঠন করা হয়েছিল। তারা নানাভাবে চেষ্টা চালাচ্ছিলেন, আর প্রথম গ্রেপ্তার হলো আজ এই ডাকাতির ঘটনায়। এবং যিনি ধরা পড়েছেন লিঙ্কম্যান, এমনটাই পুলিশ সূত্রে বলা হচ্ছে। মোহাম্মদ শাহজাহান নিমগাছি এলাকার বাসিন্দা। মালদহের যে পশ্চিমবঙ্গ বিহার সীমান্ত, তার 1 কিলোমিটারের মধ্যে চাঁচলের এই নিমগাছি এলাকা। এবং যেটা পুলিশ প্রথম থেকেই বলছিল, বিহারের কোনো গ্যাং এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। এই লিঙ্কম্যান গ্রেপ্তারের পরে সেই সম্ভাবনায় আরও প্রবল হয়েছে, এবং তার মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। একে আজকে মালদার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়েছিল। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তাকে জেরা করে এবং তার মোবাইল ফোন খতিয়ে দেখে এই ডাকাতি রহস্যের কিনারা করা সম্ভব হবে, এমনটাই আশাবাদী পুলিশ। সব মিলিয়ে 8.25 কেজি গয়না লুট হয়েছিল। সব মিলিয়ে পরিমাণ ছিল 4,35,00,000 টাকারও বেশি। গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনায় সিআইডির বিশেষজ্ঞদেরও সাহায্য নিয়েছে জেলা পুলিশ। এই অবস্থায় প্রথম লিঙ্কম্যান গ্রেপ্তারে অবশ্যই পুলিশ এক ধাপ এগোলো বলা যেতে পারে। তবে মূল যে গ্যাং তারা চিহ্নিত হয়েছে কিনা এ নিয়ে পুলিশ এখনো মন্তব্য করেনি। ফলে এই রহস্য বা এই ডাকাতির ঘটনা জাল গোটাতে আরো সময় লাগবে। কত দ্রুত পুলিশ সফল হতে পারে এখন সেটাই দেখার। অনিন্দিতা, সেবক, এই যে লিঙ্কম্যান যার খোঁজ পাওয়া গিয়েছে তার পরিচয় কি? কতদিন ধরেই বা সে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে মনে করা হচ্ছে? দেখো, যেটা জানতে পাচ্ছি যে এই লিঙ্কম্যান রাজস্থানের জয়পুরে একটি নির্মাণ সংস্থার সঙ্গে যুক্ত ছিল। মাস 2 আগে সে গ্রামের বাড়িতে ফেরে। গ্রামের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে যে তার মোবাইল ফোনটি ডাকাত দলের কাজে
খবরাখবর আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকতে পারে। আর এই ডাকাতির লিঙ্কম্যান হিসেবে কাজ করার জন্য সে মোটা টাকা কমিশন পেয়েছে, এমনটাও পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। সবটাই এখন নির্ভর করবে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য পুলিশ বার করতে পারছে তার উপরে। অনিন্দিতা, বেশ। এবার নজর রাখবো কোলাঘাটের দিকে। কোলাঘাটে মাফিয়া রাজ চলছে। দিনে দুপুরে রূপনারায়ণ নদী থেকে বালি চুরি হচ্ছে। রূপনারায়ণের একদিকে পূর্ব মেদিনীপুর, অপরদিকে হাওড়া, কিন্তু তার মাঝে দেদার বালি চুরি হচ্ছে প্রতিদিন। অভিযোগ উঠছে যে বালি মাফিয়ার দল আসছে নৌকোয়, আর সুযোগ বুঝে ভাটার সময় তোলা হচ্ছে বালি। কি বলছেন সেখানকার স্থানীয়রা, শুনুন। নদী থেকে বালি তোলা হচ্ছে, আমাদের গভীরতা এইখানে যে একটা বিরাট একটা ধস নেমে গেল এই বালি তুলে তুলে। আর এই প্রত্যেক দিন বালি তোলা হচ্ছে। আমরা তো একটা সাধারণ লোক, আমরা বাধা দিতে গেলেই একটা রাজনৈতিক প্রভাব আছে, তারা বাধা সৃষ্টি করে। আমরা তো লোকাল লোক, আমরা আর কি বলবো। তাই আমরা থানাও কয়েকবার মুখে অভিযোগ জানিয়েছি। এবার একটু মুখে এখন হলুদাস এইরকম নানা রকম কোথাও আমাদেরকে বলে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুজিত ভৌমিক। সুজিত, রূপনারায়ণের চর থেকে প্রতিদিন বালি তোলা হচ্ছে, দেদার বালি তোলা হচ্ছে, সেখানকার স্থানীয়রা অভিযোগ করছেন, কিন্তু সেখানকার প্রশাসন, পঞ্চায়েত তারা কি করছে? তারা কি দেখতে পাচ্ছেন না যে দেদার বালি চুরি হয়ে যাচ্ছে সেখান থেকে? দেখতে তো পাচ্ছেনই, কারণ অনিন্দিতা যে ছবি আমরা দেখাচ্ছি, যদি আমরা সেই ছবি দেখে ক্যামেরা বন্দি করতে পারি, তার টেলিকাস্ট করতে পারি, নিউজ 18 বাংলায় দেখাচ্ছিও, তাহলে তারা দেখতে পাবে না কেন? আসলে এই জলপথ যেটা রূপনারায়ণ, তার একদিকে কোলাঘাট পূর্ব মেদিনীপুর, অন্যদিকে কিন্তু দেউলটি হাওড়া, এবং এই দুইয়ের মাঝারে দুদিকে দুটি জেলা প্রশাসন যখন রয়েছে, তখন কিনা তারা পুরোপুরি হাত গুটিয়ে বসে রয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। এবং তারই মধ্যে চলছে দেদার বালি এই লুট করা বা চুরি করা, যেখানে কিনা বলা যায় মাফিয়া রাজ। বালির যারা কারবারি, চোরা কারবারি, তারা কিন্তু মাফিয়া রাজ চালাচ্ছে কোথায় না রূপনারায়ণের বুকে, যেখানে কিনা প্রকৃতির যে প্রাকৃতিক ভারসাম্য তা নষ্ট করার পক্ষে যথেষ্ট, তা প্রশাসনের দেখার কথা, দেখতেও পাচ্ছে, তারপরেও কেন ব্যবস্থা নিচ্ছেন না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এবং প্রশ্নটা ওটা স্বাভাবিক, কারণ দিনে দুপুরে এরকম একটা জনবহুল এলাকায় একেবারে দেদার বালি লুট চলছে, এবং তা নিয়ে রীতিমতো বলা যায় এলাকার মানুষের যে ক্ষোভ রয়েছে তা কিন্তু উগরে দিচ্ছেন। তারা বলছেন প্রশাসন সব জেনে একবারে হাত গুটিয়ে বসে রয়েছে। আসলে বিষয়টা ভূমি দপ্তরেরও দেখার বিষয়, বিষয়টা হয়তো পুলিশ প্রশাসনের দেখার বিষয়, কিন্তু তদবির নেই, দেখার কোনো ইচ্ছে নেই, এবং তার কারণে দিন দিন এই ব্যবস্থা চলছে, যেখানে কিনা চোরাপথে এবং দিনে দুপুরে দেদার বালি লুট চলছে, এবং চলছে তো চলছেই। কোলাঘাটের এই ছবি আমরা তুলে ধরেছি, তারপরে পুলিশ যে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এবং সেটাও জানতে পাচ্ছি, কিন্তু মানুষ বলছে সেখানে যে অভিযোগটা উঠছে, অর্থাৎ দেদার বালি চুরি হচ্ছে, তারপরে এবার বিরোধী অর্থাৎ বিজেপি, কংগ্রেস, তারা কি বলছেন শুনুন। একাধিকবার আমরা এসডিও সাহেবকে, ভিডিও সাহেবকে জানিয়েছি, তারপরেও 10-15 দিন বন্ধ থাকে, তারপরে পুনরায় আবার বালি তোলা চালু হয়। এর প্রধান কারণ হলো এই বালি কারবারিদের সঙ্গে, মাফিয়াদের সঙ্গে স্থানীয় কিছু বর্তমান যে শাসক দলের নেতৃত্ব তাদের সঙ্গে এবং স্থানীয় প্রশাসনের যোগসাজ রয়েছে। এবং এই সমস্ত যে যারা এই সমস্ত বালি, এই গোলা মালিকরা, এই গোলা মালিক থেকে একটা মোটা অঙ্কের তোলা এবং কাটমানি বর্তমান শাসক দলের নেতৃত্ব এবং স্থানীয় প্রশাসন পাচ্ছে। এরা রেজিস্টার চোর, এদের দলটা রেজিস্টার চোর নিয়েই তৈরি। আজকে তো কোলাঘাটে মন্ত্রী আছেন, উনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? উনি কি দেখতে পাচ্ছেন না পুলিশ প্রশাসনের নাগের ডোকায় এই কাজ চলছে? এটা যদি বালি তুলতেই হয়, তাহলে সরকারি খাদান তৈরি করা হোক। অবৈধভাবে বালি তুললে অবৈধ পয়সা, আর এই অবৈধ পয়সা নিয়েই আজকে এই তৃণমূল নেতাদের রমরমা চলছে। সুজিতের কাছে আরো একবার যাব। সুজিত, এই তো বিজেপি, কংগ্রেস বলছে যে প্রশাসনের নাকের ডগায়, তাদের সামনে কিন্তু এই বালি চুরি হচ্ছে, অর্থাৎ শাসক দলের দিকে তো আঙুল তুলছে তারা। তৃণমূল তারা কি বলছে? তৃণমূল বলছে গোটা বিষয়টি দেখার যাদের, তাদের কাছে বারবার দরবার তারা করেছেন,
কাজ হচ্ছে না। বিজেপি সুযোগ বুঝে তারা আসরে নেবে, ফায়দা নিতে চাইছেন রাজনৈতিক। আসলে সব পক্ষের রাজনৈতিক ইচ্ছে নিয়ে ময়দানে নামলেও আসল যে সদিচ্ছা সেটা নেই, এমনটাও বলছেন সমালোচকরা। কারণ বিরোধী মানেই কি তাদের কোনো আর দায়িত্ব নেই, শুধু চিৎকার করা, অভিযোগ করা, কিংবা শাসক দল তারা প্রশাসন বলতে কি জেলা প্রশাসন বেশ, আর পুলিশকে বললেই পঞ্চায়েতের হবে। প্রধান কি বলছেন তার বক্তব্য শোনাবো, পঞ্চায়েতের সভাধিপতি কি বলছেন শোনাবো। আমরা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছি। নৌকো যারা চালায় তাদের নামেও আমরা এফআইআর করেছি, যারা ওখানে বালি স্টক করে বালি বিক্রি করে তাদের নামেও আমরা এফআইআর করেছি। 100% এই চুরিটাকে ঠেকিয়ে দেবো এ কথা আমরা কেউই বলতে পারবো না, তাহলে তো চুরি শব্দটাই উঠে যাবে, চুরি বাংলা কথাটাই উঠে যাবে। সুতরাং চুরিটা যাতে কমানো যেতে পারে, বালির এই অপব্যবহারটা যাতে কমানো যেতে পারে সে চেষ্টা আমরা করব, এবং সে ব্যাপারে আমরা আলোচনা আমাদের চলছে। ইতিমধ্যে আমরা বিএলআরও, ওসি এবং আমাদের বিডিও আমরা বসে আলোচনা করেছি যে ইমিডিয়েট আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবার নজর রাখবো দেগঙ্গার দিকে। দেগঙ্গার 84 এলাকায় জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের লাইন সংযোগে নেওয়া হচ্ছে টাকা, এমনটাই অভিযোগ উঠছে। আর অভিযোগ উঠছে ঠিকা সংস্থার বিরুদ্ধে, যে কারণে পানীয় জলের কল, যন্ত্রপাতি সহ বিভিন্ন গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন জিয়াউল। জিয়াউল, এই যে জল জীবন মিশন প্রকল্প, সেই মিশন প্রকল্পে তো সেখানে বাড়ি বাড়ি ফ্রিতে জল যাওয়ার কথা, সেখানেও টাকা নেওয়া হচ্ছে। একদম, দেখো এই ধরনের অভিযোগ উঠছে ঠিকা শ্রমিকদের বা ঠিকা সংস্থার বিরুদ্ধে, অর্থাৎ যেখানে জল জীবন মিশন প্রকল্পে একেবারে ফ্রি অফ কস্টে প্রতি বাড়ি বাড়ি তারা এই ফ্রি অফ কস্টে একেবারে লাইন সংযোগ দেওয়া হবে, কিন্তু দেখা যাচ্ছে সংযোগ দিচ্ছে কিন্তু টাকার বিনিময়ে 400, 500, 600 টাকা দিলে তবেই মিলবে, না হলে তাদেরকে দেওয়া হবে না এই সংযোগ। অর্থাৎ যেখানে জল জীবন মিশন প্রকল্পের একেবারে নির্দেশ রয়েছে, যে একেবারে সেখানে কড়া নির্দেশ যে কোনো রকম ভাবে পয়সা টাকা নেওয়া যাবে না, কিন্তু সেখানে দেখা যাচ্ছে এই 400, 500, 600 টাকা করে নিচ্ছে। আর এখানেই অভিযোগ উঠছে ঠিকা সংস্থার বিরুদ্ধে। ফলে আজকে যখন গত 2-1 দিন এখান থেকে টাকা নেওয়া হয়েছে, ফলে আজকে যখন তারা গ্রামে কাজ করতে যায় তখন গ্রামবাসীরা তাদেরকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। শুধু আটকে রেখে বিক্ষোভ নয়, তাদের দাবি এবং যন্ত্রাংশ, যে সমস্ত কাজের যন্ত্রাংশ সেগুলোও আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। তাদের দাবি যে কেন টাকা নেওয়া হচ্ছে, এখানে ফ্রি অফ কস্ট দেওয়ার কথা, তাহলে এরা টাকা নিচ্ছেন। অন্যদিকে এই কর্মীরা তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে টাকা নেওয়া হচ্ছে জল পানি খরচের জন্য, অর্থাৎ 10 টাকা 20 টাকা নেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীকালে যখন চাপ দেওয়া হচ্ছে তখন তারা স্বীকার করতে বাধ্য হলেন যে টাকা নেওয়া হয়েছে, সেই টাকা থেকে ফেরত দেওয়া হবে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে যে টাকা নেওয়া হয়েছে সেই টাকা ফেরত দেওয়া হবে, এমনও তারা বললেন। কিন্তু অন্যদিকে এই দেগঙ্গার বিধায়ক তার স্পষ্ট দাবি যে কোনো টাকা নেওয়া যাবে না, অর্থাৎ যারা যদি এই টাকা নেয় তাহলে যদি প্রমাণ হয় তাহলে তো আইনত ব্যবস্থা নেওয়া হবে, এমনও হুঙ্কার দিয়ে রাখলেন দেগঙ্গার বিধায়িকা। কিন্তু জল জীবন প্রকল্পের মিশনে কেন টাকা নেওয়া হচ্ছে করছেন তাদের বক্তব্য শোনাবো, আর তারই পাশাপাশি ঠিকাদার সংস্থা তারাই বাকি সাফাই দিচ্ছে সেটাও শোনাবো, শুনুন। পানির লাইন যেটা দিয়েছে, মানে মেন লাইন থেকে যেটা বাড়ি বাড়ি পৌঁছায় সেটা দিয়েছে, এবং কিছু লোকের কাছ থেকে শুনলাম ওখানে যে এরকম আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। কেউ বলছে 200, কেউ 300, কেউ 400, 500 এই ধরনের খবর আসছে সকলে মিলে। এবং সবাই যখন অভিযোগ করেছে তখন আমি বললাম টাকা যাতে আর না নেওয়া হয়। আপনার অধীনে লেবার কাজ করছে, তাহলে সে টাকা তোলে কি করে? তাদের তো নির্দেশ নেই টাকা তোলার। তাহলে তুলেছে তো, অভিযোগ করছে তো। সেটা 20-30 টাকা জল পানের জন্য হয়তো নিচ্ছে, কারোর কাছে 500, কারোর কাছে 600 নিয়েছে, এটা না হয়নি। আর বিধায়ক বলছেন কোনো টাকা নেওয়া হচ্ছে এটি বরদাস্ত করা হবে না, প্রমাণ হলে আইনত ব্যবস্থা নেওয়া হবে, শুনুন। আমার যা অভিযোগ এসছে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, নেওয়া দরকার। আমি বিধায়ক হিসাবে আমি চেষ্টা করছি যাতে মানুষ সুষ্ঠুভাবে বিনামূল্যে পরিষেবা পায়। কল আছে কিন্তু জল নেই, খাবার জলের সংকটে পড়েছেন 30টি পরিবার, মাত্র একটি টিউবওয়েল রয়েছে, আর সেই জলও নাকি একেবারে খাবারের অযোগ্য, তাই জল আনতে যেতে হচ্ছে অনেক দূরে। কখনো কখনো পুকুরের জল নাকি খেতে হচ্ছে বাসিন্দাদের। দেখুন, পুকুর থেকে জল তুলছেন সেখানকার স্থানীয়রা, আর সেই জলই ব্যবহার করতে হচ্ছে, যার ফলে মাঝে মধ্যেই ডায়রিয়ায় পড়ছেন সেখানকার স্থানীয়রা। কিভাবে দুর্ভোগে ভুগছেন তারা, শুনুন তাদের বক্তব্য। ডোবার জল পচানি গন্ধ উঠছে, জল খেতে পারা যাচ্ছে না, যখন কল ভেঙে যাচ্ছে হতাশতা জল আনতে যেতে হচ্ছে।
বয়স্ক মানুষগুলো কি হতাশতা জল আনতে যেতে পারবে? আমরা বছর 2-3 জল পাচ্ছি নি, প্রায় 30-35 ঘরের মতো রয়েছে। কি করব, উপায় নেই, পানীয় জল খাওয়ার জন্য তো আনতে হবে আমাদেরকে, যেখান থেকে হোক তো জল আনতে হবে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুকান্ত। সুকান্ত, স্থানীয়রা দাবি করছেন 2 থেকে 3 বছর ধরে তারা জল পাচ্ছেন না, এই একই অবস্থা, একই দুর্দশায় ভুগছেন তারা। তা সত্ত্বেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। একদমই দেখো অনিন্দিতা, এই প্রশ্নই উঠে আসছে যে প্রশাসন কবে ওই মানুষগুলি সাহায্য করবেন, অর্থাৎ তাদেরকে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা কবে করে দিবেন। আমরা যে খবর তুলে ধরেছি, ঘাটাল পঞ্চায়েত সমিতির সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের খোড়ার এলাকার একটি ঘটনা। সেই জায়গায় দেখা যাচ্ছে প্রায় 30টি পরিবার, ওই 30টি পরিবারের কামদেবপুর পশ্চিম পাড়ার ঘটনা। সেখানের মানুষ তাদের দাবি যে 5 বছর আগে তাদেরকে জলের পরিষেবা দেওয়ার জন্য পরিশুদ্ধ পানীয় জল তাদের এলাকায় ঢুকেছিল, পাইপ নলবাহিত জল এসেছে, ট্যাপ বসেছে। বেশ কিছুদিন জল চালু হওয়ার পর সেই কলগুলি রয়েছে, এখন আর জল পড়ে না। সেই কলের জল না পড়ার ফলে সমস্যায় পড়েছেন 30টি পরিবার। একটি টিউবওয়েলে লাইন দিয়ে তাদেরকে জল নিতে হচ্ছে। শুধু তাই নয়, পুকুরের আবর্জনা, নোংরা আবর্জনা জল, সেই জল ব্যবহার করতে হচ্ছে এবং তার ফলে তারা ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছেন বলে তারা দাবি তুলছেন। তাদের দাবি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে আমরা সুলতানপুর, অর্থাৎ বিজেপি পরিচালিত সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য জানিয়েছেন যে বিষয়টি ওই এলাকার মানুষ আবেদন করেছেন পানীয় জলের জন্য, কিন্তু কয়েকদিন হলো তিনি নতুন বোর্ড গঠন করেছেন। তিনি পঞ্চায়েত সমিতিকেও জানিয়েছেন যাতে করে দ্রুত এই ব্যবস্থা নেওয়া হয়, তাদের পানীয় জলের সংকট মেটানোর ব্যবস্থা করা হয়, সেই দিক তিনি দেখছেন। অপরদিকে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ করের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তিনিও অবশ্য স্বীকার করেছেন যে হ্যাঁ, পানীয় জলের সংকট রয়েছে। তিনি বলছেন নতুন করে সেই এলাকার পানীয় জল দ্রুত দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু প্রশ্ন একটাই যে কেন এলাকার মানুষ এখনো পরিশুদ্ধ পানীয় জল পাবেন না? কেন প্রশাসনের দ্বারে যে বারবার আবেদন করার পরও পরিশুদ্ধ পানীয় জল মিলছে না তাদের? আর কতদিনই লাগবে তাদের পানীয় জল পেতে? এই প্রশ্নই উঠে আসছে। অনিন্দিতা, এই প্রশ্ন তো উঠছেই। কামদেবপুরের মানুষজন আমার কাছে এসেছিল, তাদের জল সমস্যার কথা জানিয়ে গিয়েছে। আমি তাদেরকে কথা দিয়েছি যে আমাদের অঞ্চলে তো এই কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা তো নতুন বোর্ড, তাই তাদের জল সমস্যা যাতে দ্রুত মেটানো সম্ভব হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব। আমরা দ্রুত এই জলকষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি। খুব দ্রুতই জলকষ্ট থেকে ওনারা মুক্তি পাবেন। আমাদের ঘাটাল ব্লকের 12টি অঞ্চলে এই পিএইচি এবং সজলধারা 2টি প্রকল্পের মধ্য দিয়েই সমস্ত মানুষকে জলকষ্টের বাইরে নিয়ে আসার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আন্তরিক আছি। বুলডোজার চালিয়ে বেআইনি পার্কিং ভাগলো বিজেপি পরিচালিত পঞ্চায়েত। নদিয়ার ফুলিয়া টাউনশিপের সরকারি এলাকায় গজে উঠেছিল বেআইনি পার্কিং, আর শান্তিপুর পঞ্চায়েতের উদ্যোগে বুলডোজারে সেগুলি ভাঙা হলো। দেখুন সেই ছবি। উচ্ছেদ অভিযানে ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীও। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রঞ্জিত। রঞ্জিত আরো বিস্তারিত বলবেন। রঞ্জিত, দেখো, শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। আজ কিন্তু একেবারে বছরের শেষ দিন, সেখানে যে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল সরকারি যে জায়গায়, সেখানে বেআইনিভাবে পার্কিং তৈরি করা হচ্ছিল, শেড তৈরি করা হচ্ছিল, সেসব জায়গা কিন্তু একেবারে ভেঙে দেয়, বুলডোজার দিয়ে ভেঙে দেয় পঞ্চায়েতের পক্ষ থেকে। কারণ নতুন করে এসব এলাকায় সরকারি জায়গা দখল করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে এবং পঞ্চায়েতের থেকে জানানো হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই এলাকায় একটা দখলদারি ব্যাপার চলছিল, সে বিষয় চলছিল। এর আগেও কিন্তু দখল হয় এবং তারা অনেকেই রুজি অর্থাৎ ব্যবসা করছেন, কিন্তু নতুন করে যারা দখল করছেন তাদেরকে হুঁশিয়ারি দেয় পঞ্চায়েতের পক্ষ থেকে এবং তাদেরকে নোটিশ পর্যন্ত করা হয়। 1 মাস অতিক্রান্ত হওয়ার পরেও সেই সমস্ত বেআইনি দখলদারিরা তারা কিন্তু সেখান থেকে তাদের দখলমুক্ত করেননি। তারপরেই কিন্তু আজ সকালে একেবারে পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং ফুলিয়া টাউনশিপের পঞ্চায়েত প্রধান নিজেতে উপস্থিত থেকে যে সমস্ত এলাকা দখল করা হয়েছিল সমস্ত ভেঙে দেয়, গুঁড়িয়ে দেয় এবং তারা জানান যে আগামী দিনেও কিন্তু এই অভিযান চলবে। কারণ কোনোভাবে
কোনোভাবেই সরকারি জমি দখল করা যাবে না এবং সেখানে দখল করতে গেলে কিন্তু পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি তারা এগিয়ে আসবেন। এবং তো জানি না কি যারা দাবি করা হচ্ছে যারা এর আগে দখল করেছে তাদেরকে কোনো ভাঙা হয়নি, কিন্তু তাদেরকে নোটিশ জারি করা হয়েছে যে যারা নতুন করে দখল করবে তাদের ক্ষেত্রে কিন্তু একই পরিস্থিতি তৈরি হবে। ফলে যে দখলমুক্ত করার জন্যই কিন্তু রাস্তায় নামলেন বিজেপি পরিচালিত পঞ্চায়েত এবং তার সাথে পঞ্চায়েত সমিতি বলা যায়। অনিন্দিতা। কিছু ব্যক্তি জায়গা দখল করে গাড়ি পার্কিং করছে, গাড়ি রাখছে, ওখানে আড্ডা মারার জায়গা করছে, এইসব জায়গাগুলো আমরা সব ভেঙে দিলাম। এবার একটা অন্য রকম ছবি দেখাবো, যেখানে আমরা সবসময় খবর দেখাই যে প্রশাসন কোথাও নজর দিচ্ছে না, সেখানে পাহাড়ে 4 কিমি রাস্তা হেঁটে জনসংযোগে জেলা শাসক। বক্সা পাহাড়ে 2800 মিটার উঁচুতে রয়েছে 13টি গ্রাম, আর পাহাড়ি রাস্তায় সেই গ্রামগুলিতে যেতে 4 কিলোমিটার হাঁটলেন জেলা শাসক আর বিমলা। প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে কথাও বলেছেন তিনি, সমস্ত দুর্ভোগ সুবিধা অসুবিধা সবই শুনেছেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার। জনসংযোগ স্বার্থে 4 কিলোমিটার রাস্তা, যেখানে পাহাড়ের দুর্গম রাস্তা, একেবারে সেখানে পৌঁছানোটা অনেকটাই কঠিন, সেখানে পায়ে হেঁটে জনসংযোগ সারলেন। একদমই অনিন্দিতা, দেখো আলিপুরদুয়ারের যে জেলা শাসক আর বিমলা, তিনি কিন্তু কার্যত অসাধ্য সাধন করে ফেলেছেন। তার কারণ এই দীর্ঘ 4 কিলোমিটার যে বক্সা পাহাড়ের রুট, এটি অত্যন্ত দুর্গম এবং এখানে পায়ে হেঁটে যাওয়া ছাড়া কিন্তু আর অন্য কোনো উপায় থাকে না। বিপদ সংকুল এই পাহাড়ি পথ, কিন্তু জেলা শাসক নিজে পায়ে হেঁটে সেই সব পাহাড়ি গ্রামে পৌঁছেছেন, সেখানকার মানুষদের খোঁজ খবর নিয়েছেন, সুবিধে অসুবিধের কথা, এবং পাহাড় চূড়ায় একটি দুয়ারে সরকারের শিবির ছিল, সেই শিবিরেও কিন্তু গেছেন এইভাবে পায়ে হেঁটে আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা। এই জেলা শাসকের এই ভূমিকায় যে দুর্গম পাহাড়ের যে 13টি গ্রাম, সেই 13টি গ্রামের মানুষেরা কার্যত অভিভূত হয়ে গেছে। অনিন্দিতা, একেবারে নিঃসন্দেহে সেই পদক্ষেপ অত্যন্ত ভালো পদক্ষেপ, যে কারণে খুশিও হয়েছেন সাধারণ মানুষ। নিউজ 18 বাংলার খবরের জের, ডেবরার জলিমান্দা পশ্চিম গ্রাম এলাকার আটকে দেওয়া রাস্তা খুলে দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য তপন বেরা। 3 দিন ধরে যাতায়াতের রাস্তা সেখানে বাঁশের বেড়া দিয়ে আটকে রাখা হচ্ছিল, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আর গতকাল সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়, তারপরেই তৎপরতা শুরু হয়েছে। দেখছেন যে সেখানে নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই সেই রাস্তা খুলে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দিগ্বিজয়। 3 দিন ধরে সেখানে রাস্তা আটকে রাখা হয়েছে, সমস্যায় পড়ছিলেন সেখানকার মানুষজন, আর নিউজ 18 বাংলার খবর দেখানোর পরে কি তাহলে তৎপর হলো, সেখানে সবকিছু ঠিকঠাক হলো আগের মতো? একদমই অনিন্দিতা, নিউজ 18 বাংলার খবরের জেরেই কিন্তু তৎপরতা দেখা গিয়েছে। গতকাল আমরা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের 6 নম্বর জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের জলিমান্দা পশ্চিম গ্রামের একটি ছবি দেখিয়েছিলাম, যেখানে 15টি পরিবারের যে যাওয়ার রাস্তা, সেই রাস্তা আটকে দিয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য। যদিও সে পঞ্চায়েত সদস্য সে অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এই খবর যখন আমরা গতকাল দেখাই নিউজ 18 বাংলায়, তারপরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন। ডেবরা বিডিও এবং ডেবরা ওসির নির্দেশে 2 ঘন্টার মধ্যে কিন্তু সেই যে ঘেরা, সেই যে রাস্তা ঘিরে দেওয়া হয়েছিল, সেই রাস্তা কিন্তু পরিষ্কার করে দেয় গ্রাম পঞ্চায়েত নিজেই। এই নিয়ে কিন্তু এলাকাবাসী যথেষ্ট খুশি এবং নিউজ 18 বাংলাকে তারা ধন্যবাদ জানিয়েছে। অনিন্দিতা, বেশ, এই রাস্তাটা আমাদের পঞ্চায়েতের, এই রাস্তাটা গত 5 দিন হলো ওরা ঘিরেছিল, যে নিউজ 18 বাংলা চ্যানেল দেখানোর পর এই রাস্তাটা ওরা এই বেডটা খুলে দেয়। এই নিউজ 18 বাংলাকে আমরা ধন্যবাদ জানাই। আর নতুন বছরেই ভাঙড়ের দায়িত্বে কলকাতা পুলিশ। তার আগে বছরের শেষ দিনে ভাঙড়ে গেলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। প্রস্তাবিত ডিসি অফিস ঘুরে দেখেন তিনি, পুরো বিষয়টি পরিদর্শন করেছেন তিনি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কল্যাণ। এই ভাঙড় প্রায় প্রতিদিন খবরের শিরোনামে উঠে আসে এবং এখন সেটি কলকাতা পুলিশের আন্ডারে চলে আসছে। স্থানীয়রা তারা কি বলছেন? একেবারেই অনিন্দিতা, জানিয়ে রাখি, এই যে ভাঙড় বারবার কিন্তু রাজনৈতিক সংঘর্ষের ফলে খবরের শিরোনামে উঠে এসেছে, আর সেই কার্যত বেঙ্গল পুলিশ এই ভাঙড়কে সামাল দিতে পারছে না, এমনই
একটি কারণ দেখিয়ে রাজ্যের তরফ থেকে কিন্তু কলকাতা পুলিশের দায়িত্বভার তুলে দেওয়া হচ্ছে এই ভাঙড়কে। কিন্তু কলকাতা পুলিশ আসলে সাধারণ মানুষ কি সুযোগ সুবিধা পাবে, সাধারণ মানুষকে আরও বেশি যে সমস্যায় পড়ছিল, রাজনৈতিক হিংসা হচ্ছিল, সেইগুলো কি কমবে? সেদিকে একদিকে মানুষ যেমন তাকিয়ে রয়েছে, ঠিক তারই পাশাপাশি কিন্তু যারা এলাকার খেটে খাওয়া মানুষজন বা যারা গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় যাওয়া আসা করে তারাও কিন্তু যথেষ্ট চিন্তিত। কলকাতা পুলিশ হলে কি এই গাড়ি পুলিশ আরও কি বেশি হয়রানির শিকার হতে হবে, সেদিকে নিয়ে যথেষ্ট চিন্তিত সাধারণ মানুষজন। তবে আজকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি ভাঙড়ে এসেছিলেন নলমুড়ি এলাকায়, যেখানে প্রস্তাবিত ডিসি অফিস হচ্ছে ভাঙড় ডিভিশনের। সেই ডিসি অফিস একদিকে যেমন ঘুরে দেখেন, তারই পাশাপাশি মোট 8টি থানা ভাঙড় এলাকায় হওয়ার কথা হলেও প্রাথমিকভাবে কিন্তু 4টি থানা পরিকাঠামো তৈরি হচ্ছে। আর সেই 4টি থানার পরিকাঠামো দেখতেই কিন্তু বিনীত গোয়েল এসেছিলেন এবং সেই 4টি থানা এলাকা তিনি কিন্তু পরিদর্শন করেন, কোথাও কোনো পরিকাঠামো খামতি আছে কিনা সেদিকেও তিনি কিন্তু দেখেন। রবিবার বিনীত গোয়েল আসার আগে শনিবার রাত থেকেই কিন্তু কলকাতা পুলিশের একাধিক পুলিশ আধিকারিক কিন্তু দফায় দফায় ভাঙড়ের বিভিন্ন ভাঙড় থানা, কাশীপুর থানা থেকে শুরু করে চন্দনেশ্বর থানা ও পোলেরহাট থানা, যে মোট 4টি থানা, সেই থানা এলাকা কিন্তু পরিদর্শন করছে এবং কিছু কিছু কিন্তু কলকাতা পুলিশের কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই ভাঙড়ে আসতে শুরু করেছে। বেশ, এবং সেখানে পরিদর্শনের পর পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি কি বললেন শোনাবো। খুব তাড়াতাড়ি আমার মনে হয় ক্যালকাটা পুলিশ এলাকা অলরেডি গভর্নমেন্ট নোটিফিকেশন অলরেডি হয়ে রয়েছে। যে মুহূর্তেই আমরা আশা করছি খুব শীঘ্রই অনারেবল চিফ মিনিস্টার আমাদের ডিসি অফিস এবং থানাগুলো যা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার অলমোস্ট রেডি আছে, যে ফাইন টিউনিং আমরা করে দিচ্ছি এবং তারপরে বিল টেক ওভার। 4টে পুলিশ স্টেশনসের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার মোরলেস কমপ্লিট আছে এবং আস্তে আস্তে অন্য থানাগুলো ইনফ্রাস্ট্রাকচার রেডি হলে ওটা হবে, বাট প্রথমে এটাকে আমরা স্টার্ট করে দেবো। ড্রেনে পড়েছিলেন এক বৃদ্ধা, আর সেই বৃদ্ধার থেকে উদ্ধার হলো প্রচুর টাকা। উদ্ধার করা হয়েছে 64,000 টাকা। তমলুক হাসপাতাল মোড়ে ড্রেনে পড়েছিলেন বৃদ্ধা, আর তার কাছ থেকে উদ্ধার হয়েছে 64,000 টাকা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুজিত। সুজিত, সেই বৃদ্ধা, তার পরিচয় কি এবং তার থেকে এত টাকা কোথা থেকে এলো, ঠিক কি ঘটলো পুরো বিষয়টা? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি প্রতিনিধির সঙ্গে, তবে দেখছেন যেখানে টাকা উদ্ধার হচ্ছে, মানসিক ভারসাম্যহীন সেই বৃদ্ধা এমনটাই কিন্তু বলা হচ্ছে, আর তার কাছ থেকে 64,000 টাকা উদ্ধার করা হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুজিত। সুজিত, সেই বৃদ্ধার পরিচয় জানা গেল কি এবং তার কাছ থেকে এত টাকা কোথায় ছিল, কি ঘটলো পুরো বিষয়টা, এরপরে কি হলো? দেখো, তার চিকিৎসার প্রয়োজন ছিল, পুলিশ সেটাই করেছে। প্রথমে কিভাবে তার কাছে টাকা ছিল সেটা জানার চেষ্টা হচ্ছিল। যেটা জানা গেছে তিনি হাসপাতালের দিকেই যাচ্ছিলেন এবং হাসপাতাল মোড় জনবহুল এলাকা, কিন্তু তিনি যথেষ্ট দুর্বল ছিলেন। ওই বৃদ্ধা তার বাড়ির যে পরিচয় পাওয়ার পর পুলিশ যোগাযোগ করেছে বাড়ির সঙ্গে, বাড়ির লোকজন হাসপাতালে তাকে এসে যোগাযোগ করেছে, কিন্তু টাকা কিভাবে তার কাছে এত ছিল সেটা যেটা পুলিশের কাছে উঠে এসেছে সেটা হলো তিনি চেয়ে চিনতে বলা যায় একরকম পাশাপাশি দোকানে গিয়ে টাকা পয়সা চাইতেন বা ভিক্ষাবৃত্তি করতেন, একই সঙ্গে বাড়িরও কিছু টাকা ছিল এবং তিনি খুব যেটা মনে করা হচ্ছে ঠিকঠাক কথা বলতে না পারলেও চিকিৎসার জন্য তমলুক জেলা হাসপাতালে আসছিলেন। আসার পথেই এভাবে দুর্ঘটনাটি ঘটে। তিনি কিন্তু পড়ে যান ওই হাসপাতাল মোড়ের যে ড্রেনে, সেখানেই তিনি পড়ে যাওয়ার পর একেবারে তাকে দেখতে পেয়ে টোটো চালকরা মূলত তারা দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তোলেন এবং তোলার পরেই দেখা যায় তার কাছে এই পরিমাণ টাকা, যে টাকাটা তার কাছে ছিল সেটাকে প্রথমে উদ্ধার করা হয়, পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে প্রথমেই তার চিকিৎসার ব্যবস্থা করেন, কারণ যথেষ্টই অসুস্থ ছিলেন এবং বয়সের ভারে রীতিমতো বলা যায় যে শীর্ণকায় চেহারা তার, এবং সেখানেই আজ ঠান্ডার একটা অবস্থা, যে আবহাওয়া, সেখানে কিন্তু এই অবস্থায় তার চিকিৎসা প্রয়োজন ছিল, সেটাই করা হয়েছে। বাড়িতে খবর দেওয়া হয়েছে এবং টাকা পয়সা যেটা সবটাই কিন্তু পুলিশ রেখে তার বাড়ির লোকদের সঙ্গে কথা বলে জানিয়েছেন যে এই পরিমাণ টাকা পাওয়া গেছে। এখন আগের থেকে কিছুটা সুস্থ দিকে এমন
এমনটাই জানা যাচ্ছে এবং হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা ঠিকঠাকই করা হয়েছে এবং এমন ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়ে যায়। গোটা এলাকার মানুষ দাঁড়িয়ে পড়েন, কারণ জেলা সদর তমলুক আর সেখানেই হাসপাতাল মোড়, অত্যন্ত জনবহুল এলাকা, সেখানেই এমন ঘটনাটি ঘটেন, যে ঘটনা দেখে সকলে কিন্তু অবাকও হয়েছেন, আবার একই সঙ্গে পুলিশকে খবর দিয়ে সব কিছু তার যে চিকিৎসার ব্যবস্থা সেটাও করেছেন। বেশ, ইনি ড্রেনে পড়ে পুরো দেহটা জলের মধ্যে ডুবেছিল, খালি মাথাটা উপর দিকে নাকটা নিঃশ্বাস নিচ্ছিল। আমি এসে ওনাকে কোলপাজা করে তুলে এখানে সরালাম, সরিয়ে রৌদ্রের মধ্যে ওনার কম্বলটাকে পেতে দিলাম এখানে। আমি সঙ্গে সঙ্গে বাড়ি গেলাম, বাড়ি থেকে এই পোশাকগুলো এনে পরাচ্ছিলাম যখন, তখন দেখছি সব রোল, এগুলোই রোলগুলো ছুরি থেকে কাটলাম। সবার সামনে আমি ওই রোলগুলোকে কেটে এই 64,015 টাকা উদ্ধার করলাম। বছর শেষে ফের বক্সায় ক্যামেরাবন্দি বাঘ। এবার দিনের বেলায় ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি। গত বৃহস্পতিবারের পর আবারও বাঘ দর্শন হলো, বাঘ দর্শন করা গেল। গত বৃহস্পতিবারও কিন্তু সেখানে একটি বাঘের দেখা মেলে, ট্র্যাপ ক্যামেরায় সেই পূর্ণবয়স্ক বাঘের দেখা মিলেছিল এবং তারপর আজকে রবিবার, আজকে আবারও কিন্তু বাঘ দর্শন হলো। 2023-এর আজকে শেষ দিন, বর্ষ শেষের দিনে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লো আবারও একটি বাঘের ছবি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজকুমার। তাহলে বছর শেষে বাঘ দেখতে ডেস্টিনেশন তো বক্সা, সেখানে তাহলে নিশ্চয়ই বাঘের সংখ্যা বাড়ছে, কি বলছে বন দফতর? একদমই অনিন্দিতা, দেখো কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো, অর্থাৎ বছরের শেষ দিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে কিন্তু বাঘের ছবি ধরা পড়েছে। শুধু তাই নয়, একদম পরিষ্কার বাঘের ছবি একটি ধরা পড়েছে। গত বৃহস্পতিবার দিন একটি বাঘের ছবি ধরা পড়েছিল এবং তারপরে কিন্তু আজকে রবিবার ফের বাঘের ছবি ধরা পড়েছে। বন কর্তারা জানাচ্ছেন যে একই বাঘের কিন্তু একাধিক ছবি ধরা পড়লো, অর্থাৎ বৃহস্পতিবার যে বাঘের ছবি ধরা পড়েছে সেই বাঘেরই আজকে সকাল 10টার সময় আরো একটি ছবি কিন্তু ক্যামেরাবন্দি হয়। এই ঘটনায় উচ্ছ্বসিত বন দপ্তরের কর্তারা এবং তারা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করছে যে এই বাঘটি যাতে স্থায়ীভাবে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে থাকে তার জন্য কি কি করা যায় সেই সমস্ত ব্যবস্থা কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে এবং এই বাঘের ছবি ধরা পড়ার পর কিন্তু পর্যটকদের ঢল নেমেছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। অনিন্দিতা, বেশ, আর বন দফতর কি বলছে শোনাবো। এখন আমরা বাঘটাকে সঠিক হ্যাবিটেট দেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি সেই যে জায়গাগুলো দিয়ে ঘুরছে সেই জায়গাগুলো থেকে মানুষদের সরিয়ে দিতে, সে যেন কোনো মানুষ বা গৃহপালিত প্রাণীর মুখোমুখি না হয়, কোনো সংঘর্ষ যাতে না বাঁধে। এর পরের একটা ফেজ আসবে যখন সে কোনো একটা জায়গায় সেটেল করবে, সেই সময়টা অপেক্ষায় আছি। তার আমাদের একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকলটা চালু হয়ে গেছে। আজকে 2023-এর শেষ দিন, বর্ষ বিদায়, কিন্তু বছর শেষেই বাঘ দেখতে ডেস্টিনেশন ছিল বক্সা ব্যাঘ্র প্রকল্প। সেখানে সকাল থেকে বক্সার জঙ্গলে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রচুর মানুষ সেখানে এসেছিলেন আর বাঘ দেখার জন্য রীতিমতো উৎসাহী ছিলেন তারা। দেখছেন সেই ছবি, আজ সকাল থেকে রীতিমতো ভিড় জমে যায় পুরো জায়গাটিতে। ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ঝাড়গ্রামের সাঁকরাইলে দাঁতালের দাপাদাপি, গ্রামের মধ্যে তাণ্ডব হাতির। আর হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চাষের জমি। দেখছেন কিভাবে সেই দাঁতাল চাষের জমি একেবারে ক্ষতি করছে, চাষের জমির, যে কারণে ক্ষোভে ফুঁসছেন সেখানকার বাসিন্দারা। কারণ এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার হাতির তাণ্ডবে ঘরবাড়ি নষ্ট হচ্ছে, কৃষির জমি নষ্ট হচ্ছে, আর আবারও দাঁতালের তাণ্ডবে রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার কৃষি জমি। সাঁকরাইলে দাঁতালের দাপাদাপিতে একেবারে আতঙ্কিত সেখানকার বাসিন্দারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রাজু। দাঁতালের সেই তাণ্ডব তো আমরা দেখলাম, তো এরপর নিশ্চয়ই ক্ষোভ জমছে সেখানকার বাসিন্দাদের মধ্যে, কি বলছেন তারা? দেখো অনিন্দিতা, প্রথমেই বলবো এই দাঁতালের দাদাগিরি যেভাবে সারাদিন ধরে চললো এই সাঁকরাইল এলাকায়, তাতে প্রায় দুপুর গড়িয়ে বিকেলের পরেই বন দপ্তর সেখান থেকে সেই হাতিটিকে পুনরায় জঙ্গলে ফেরায়। বন দপ্তরের
খড়গপুর ডিএফও এই হাতিটিকে তাড়াবার জন্য সেখানে বন কর্মীদেরকে পাঠান এবং সেই বনকর্মীরা সেই হাতিটিকে সেখান থেকে ব্যারিকেড করে জঙ্গলে ফিরিয়েছে। কিন্তু মানুষের মধ্যে ক্ষোভ ইতিমধ্যে, কারণ প্রায় নিয়ত যদি দেখা হয় সাকরাইলের এই সমস্ত এলাকাগুলোতে যেভাবে হাতি প্রতিনিয়ত গ্রামে ঢুকে যাচ্ছে, চাষের ফসলের ক্ষতি করছে, ঘর বাড়ি ভাঙছে, তাতে প্রতিনিয়ত হাতির এই আতঙ্কে ভুগছেন গোটা এলাকার মানুষজন। আর এই বিষয় নিয়ে বন দপ্তরের উপরে মানুষের শুধুমাত্র ক্ষোভ যে বারংবার সেখানে হাতি আসছে, অথচ বন দপ্তরের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যেখানে হাতির করিডোরের কথা বলা হয়েছিল, সেই হাতির করিডোর আজও তৈরি হয়নি ঝাড়গ্রামে। আর এখান থেকে যখন হাতিগুলোকে উড়িষ্যায় নিয়ে যাওয়া হচ্ছে, উড়িষ্যায় গভীর ড্রেন কেটে দেওয়ার ফলে সেখান থেকে হাতি পুনরায় ফিরে আবার এই এলাকায় চলে আসছে। আর জঙ্গলমহলে যদি দেখা হয় সারা বছর যেভাবে হাতির পাল রয়ে যাচ্ছে, তাতে প্রায় নিয়ত দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতি, মানুষের প্রাণনাশ, বাড়িঘর ভাঙচুর অধিকাংশ সময় লেগেই রয়েছে। আর এখানকার যে স্থানীয় বিধায়িকা তথা বনপ্রতিমন্ত্রী, তিনিও এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছেন না এবং কোথাও যেন বন দপ্তর এখানকার মানুষের সঙ্গে কোথাও একটা ছলনা করছে, এমনটাই অভিযোগ করছেন গ্রামের মানুষজন। তাদের বক্তব্য, বারংবার স্থানীয় বনপ্রশাসনকে জানানো হচ্ছে, এখানকার বিধায়কের কাছে জানানো হচ্ছে, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে হাতির দ্বারা যখন ক্ষতি হচ্ছে বা ক্ষতিপূরণের যখন পালা আসছে, সেই সময় কোথাও বন দপ্তর যাচ্ছে না সেখানে, এবং যেখানকার যে বিধায়িকা তথা মন্ত্রী রয়েছেন তিনিও সঠিক সময়ে সেখানে যাচ্ছেন না। অথচ বারংবার এই বিষয় নিয়ে প্রশাসনকে জানানো হচ্ছে, যেখানে রাজ্য সরকারের তরফ থেকে হাতি তাড়াবার বা হাতির গতিপথ নজরদারি রাখার জন্য বিভিন্ন রকমের মনিটরিং করা হচ্ছে, সে জায়গায় ঝাড়গ্রামে কোথাও একটা খামতি রয়ে যাচ্ছে, যার ফলেই প্রতিনিয়ত এই হাতির দৌরাত্ম্য বেড়েই চলেছে। অনিন্দিতা। বেশ।